আজকে আমরা শুরু করব সনেট নাম্বার 18, যেটা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটা হচ্ছে আমাদের 11-12-এর যে সিলেবাস সেখানে আছে, মানে আমি এসএলএসটি ইংলিশের কথা বলছি। তো তোমরা জানো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে। সেখান থেকে কিন্তু 50,000 কিন্তু শিক্ষক নিয়োগ হওয়ার কথা আছে। তো আমরা আশা করছি, আমরা এক্সপেক্ট করছি যে এটা খুব তাড়াতাড়ি হবে এবং আমরা নতুন এসএলএসটি খুব তাড়াতাড়ি দেখতে পাবো, এটা আমরা আশা রাখছি। তো সেই আশা রেখে আমরা কিন্তু নতুন করে আমাদের চ্যানেলে আবার সব কিছু শুরু করছি। আমরা আজকে এটা দিয়ে শুরু করছি, সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটার আমরা পুরো লাইন বাই লাইন অ্যানালিসিস করব। এর আগে আমরা 9-10-এর কিন্তু কমপ্লিট সিলেবাস আমরা আলোচনা করেছিলাম, লাইন বাই লাইন অ্যানালিসিস করেছি এবং এখানে আমরা আজকে শুরু করব এটা, ঠিক আছে। এবং এখান থেকে কিন্তু তোমরা যদি চাও অবশ্যই বলবে, আমরা এখান থেকে এরপরে এমসিকিউ কিন্তু আলোচনা করব। সঙ্গে আমরা গ্রামারও শুরু করছি এবং টেক্সট অ্যানালিসিসও থাকবে, এমসিকিউ আমরা আলোচনা করব। তো আমাদের মোটামুটি এক্সাম পর্যন্ত চলবে কিন্তু, ঠিক আছে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হেল্পফুল হবে এবং আশা করছি এটা তোমাদের সকলের পড়া আছে। তবুও আমি বলবো যে সনেট নাম্বার 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এটা তোমরা বিভিন্ন জায়গাতে পড়েছো, বাট আজকে একটুখানি দেখে নিলে আমি যেভাবে মানে আমার মতো করে তোমাদেরকে বোঝাবো, আমি আশা করছি তোমাদের এটা পড়ার পরে আর কোথাও পড়ার দরকার হবে না, বা এখান থেকে কোনো কোশ্চেন আসলে তোমাদের আর প্রবলেম হবে না, ঠিক আছে। তো এটার আমরা আজকে লাইন বাই লাইন টেক্সট অ্যানালিসিস করব। দেখো, এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার স্টেট, এটার উপরে আমরা বেস করে এই পয়েন্টগুলো মেনলি এখানে আমরা আলোচনা করব। এবং এখানে শুধুমাত্র এই পয়েন্টগুলোই নয়, এর পাশাপাশি আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমরা অবশ্যই দেখব, টেক্সট পড়ার সঙ্গে সঙ্গে আমরা জানবো, ঠিক আছে। তো এখানে আমরা ইন্ট্রোডাকশন, পাবলিকেশন, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার, একটা পোয়েট্রি পড়তে গেলে, একটা সনেট পড়তে গেলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে আলোচনা করে নেব, ঠিক আছে। রাইম স্কিম দেখবো, মিটার দেখবো, টোন দেখবো, থিমস দেখবো। এটার অবভিয়াসলি টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে আমরা এটা অ্যানালিসিস করব। এবং ফিগার অফ স্পিচও কিন্তু দেখবো, যেটা আমাদের এই পয়েন্টগুলো বা এই ডেটাগুলো আমরা জানতে পারলে আমাদের টেক্সটটা পড়তে সুবিধা হবে, এটাই হচ্ছে বিষয়। তো এই যে সনেট নাম্বার 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা একটা সনেট আমরা বুঝতে পারছি। এবং এখান থেকে একটুখানি মনে রাখতে হবে, শেক্সপিয়ার সম্পর্কে দু একটা কথা বলবো। আমাদের শেক্সপিয়ারের লেখা, এটা উইলিয়াম শেক্সপিয়ারের। তো উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু টোটাল 54 অর্থাৎ 54টা কিন্তু সনেট লিখেছেন। 54টা তিনি সনেট লিখেছেন এবং এই 54টা সনেটকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি। এই শেক্সপিয়ারের 54টা সনেটটাকে তিনটি ভাগে ভাগ করা যায়, যেটাকে প্রথম আমরা বলি ফেয়ার অ্যান্ড ইউথ সনেট। এর আন্ডারে আছে 1 থেকে 126টা সনেট আছে এর মধ্যে। নেক্সট হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর যে ভাগটা করব সেটাকে বলবো ডার্ক লেডি সনেট, ঠিক আছে। এবং এর আন্ডারে আমরা মোটামুটি এই 127 থেকে 152টা সনেট পাবো। এবং তৃতীয় নম্বর যে ভাগটা আমরা করব সেখানে আমাদের হচ্ছে সনেট নাম্বার 153, আর বাকি রইল 153 অ্যান্ড 154। এটা মেনলি কিসের উপর ফোকাস করে লেখা? এটা হচ্ছে যে আমাদের যে মানে গড কিউপিডের উপরেও কিন্তু ফোকাস করে লেখা, ঠিক আছে। কিউপিডের উপরে ফোকাস করে লেখা। এই তিনটে ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। শেক্সপিয়ারের সনেটটাকে টোটাল 54টা সনেট আছে। তো এইভাবে কিন্তু এটা ভাগ করা যেতে পারে, ওকে। এটা 154 হবে, ক্লিয়ার, ঠিক আছে। এটা কিন্তু 154 হবে। আমি একটুখানি প্রথমে মিস্টেক করেছি, এটা 154, শুধু 54 নয়। তো 154টা সনেটটাকে আমরা এই তিন ভাগে ভাগ করতে পারি, ক্লিয়ার। এবং এখানে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের আমরা যদি টাইম পিরিয়ডটা দেখি, তো টাইম পিরিয়ডটা পাবো মোটামুটি 1564 থেকে 1616, ঠিক আছে। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের টাইম পিরিয়ড। এবং এই যে উইলিয়াম শেক্সপিয়ার, ইনি হচ্ছেন এলিজাবেথান পিরিয়ডের একজন পোয়েট ছিলেন এবং ড্রামাটিস্ট ছিলেন, খুবই নামকরা, ক্লিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা আরও কিছু ডিটেলস টেক্সটটা পড়ার সময়, বিশেষ করে এই যে আমরা ফার্স্ট যে টাইটেলটা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটা সম্পর্কেও জানবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা মোটামুটি এই জিনিসগুলো একটু দেখে নেবো এবং এই পয়েন্টের উপরে বেস করে আমরা আলোচনা করবো, সঙ্গে টেক্সট অ্যানালিসিসটা খুব ভালো করবো। আর এগুলো একটু যেগুলো বললাম তোমাদের সঙ্গে, টোটাল 154টা সনের তিনটি ভাগে ভাগ করা যায়, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি তোমাদেরকে যখন এসএলএসটি ইন্টারভিউর জন্য প্রিপারেশন করাচ্ছিলাম তখন কিন্তু এগুলো বলেছিলাম যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট,
তার সনেট সংখ্যা কত, এলিজাবেথান পিরিয়ড যখনই আসবে শেক্সপিয়ার থেকে কিন্তু প্রশ্ন ধরবে। তো এগুলো কিন্তু সেই জন্য ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। এবার দেখো আমরা একটু জানবো যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইন্ট্রোডাকশন সম্পর্কে। ওকে, তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সনেট বাই রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য কালেকশন শেক্সপিয়ার সনেট ইন 1609। এই সালটা ইম্পর্টেন্ট, সালটা মনে রাখতে হবে, কারণ এই সাল থেকে এই সাল হচ্ছে, এটা হচ্ছে কবে এটাকে পাবলিশ করা হয়েছিল। মানে আমাদের এই যে আমি তোমাদের বললাম আমরা এই সনেটটাকে তিনটে ভাগে ভাগ করতে পারি। তো এই যে আমাদের সনেট নাম্বার 18 এটা কিন্তু এই পার্টের মধ্যে পড়ছে, ফেয়ার অ্যান্ড ইউথ, ঠিক আছে, এই পার্টের মধ্যে পড়ছে। তো এখানে আমরা এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই সনেটটা কবে পাবলিশ হয়েছিল সালটা মনে রাখতে হবে 1609, এবং কোথায় পাবলিশ হয়েছিল, যে কালেকশানে পাবলিশ হয়েছে সেই কালেকশানটার নাম হচ্ছে শেক্সপিয়ার্স সনেট। এটাও একটু মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এখানে বলাই হয়েছে এটা হচ্ছে সনেট নাম্বার 18, 154টা সনেটের মধ্যে এটা হচ্ছে সনেট নাম্বার 18। এটা আমরা মোটামুটি একটু ইন্ট্রোডাকশন দেখে নিলাম। এবার এই সনেটটা সম্পর্কে, অ্যাকচুয়ালি সনেটটা কী সম্পর্কে সেটা এখানে একটুখানি বলে দেওয়া হয়েছে। ইন দিস সনেট দ্য পোয়েট প্রেইজেস দ্য বিউটি অফ হিজ beloved and argues that the beloved is more beautiful and more eternal than a summer day। একদম সিম্পল ভাষায় লেখা আছে, প্রবলেম আশা করি হবে না, এবং আশা করছি এটা তোমাদের অনেকের পড়া আছে আগে, তবু আর একবার রিপিট করছি আমি, কারণ আমাদের সিলেবাসে আছে এবং এটা আমাদের আবার পড়তে হবে, ঠিক আছে, এবং এটা খুব সুন্দরভাবে আমাদের অ্যানালিসিস করব। বলছে while nature beauty fades উইথ টাইম দ্য beloved's বিউটি উইল রিমেন ইমোর্টাল থ্রু পোয়েট্রি। এটাই হচ্ছে আমাদের এই কবিতার মেন অংশ, ঠিক আছে। ন্যাচারাল বিউটি ফেড হতে পারে, বাট অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার তার যে beloved আছে বা তার যে মেল ফ্রেন্ড আছে, যেটাকে আমরা পাবো WH হিসাবে, এর পুরো নামটা আমরা জানবো, তার বিউটি, তার মানে সৌন্দর্য কিন্তু কখনো নষ্ট হবে না, সেটা ইমোর্টাল হবে পোয়েট্রির মাধ্যমে। এটা আমরা যখন লাইন বাই লাইন আলোচনা করবো আরও খুব ভালোভাবে আমরা দেখব। ওকে, পাবলিকেশন সম্পর্কে একটুখানি যেটা আমি বললাম, তো এটা প্রবাবলি রিটেন হচ্ছে 1590। এটা কিন্তু প্রবাবলি কথাটা আছে, কারণ এটা এক এক জায়গায় তোমরা এক এক রকম পেতে পারো, ঠিক আছে, সেই জন্য প্রবাবলি কথাটা ইউজ করা আছে, কারণ এটার কিন্তু এক্স্যাক্ট সালটা বলা একটু চাপের। ওকে, অ্যান্ড পাবলিশ হয়েছিল যেটা আমরা একটুখানি আগেই দেখলাম 1609-এ। কালেকশনটা হচ্ছে শেক্সপিয়ার সনেট, এখানে পাবলিশ হয়, এবং এটা হচ্ছে সনেট নাম্বার 18, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। একটা সনেট বা একটা পোয়েট্রি পড়তে গেলে আমাদের ফর্ম অ্যান্ড স্ট্রাকচারটা সম্পর্কে জানতে হয়, তাহলে সেটা আমাদের পড়তে সুবিধা হয়। দেখো আমি এখানে বলে দিই, এখানে আমাদের যে অ্যাকচুয়ালি সনেটটা আছে এখানে 3টে কোয়াট্রেন্টস আছে, অর্থাৎ 3টে 4 লাইনের স্ট্যান্জা আছে, 4 লাইনের 4 + 4 + 4 + 2, একটা হচ্ছে কনক্লুডিং কাপলেট যেটাকে বলা হয়, আর এই যে 4টে স্ট্যান্জা করে এটাকে বলা হয় কোয়াট্রেন, ঠিক আছে। কোয়াট্রেন 1, কোয়াট্রেন 2, যেহেতু 4 লাইনের এক একটা স্ট্যান্জা, এটাকে বলা হয় কোয়াট্রেন। তো এখানে 3টে কোয়াট্রেন আছে এবং একটা কনক্লুডিং কাপলেট আছে। তো এই হচ্ছে টোটাল 14টা লাইন। এটা হচ্ছে আমাদের এই সনেটের স্ট্রাকচার। আরও একরকম সনেট কিন্তু হয়ে থাকে, আমরা পড়েছি, যেমন আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা সনেট পড়েছিলাম, 9-10-এর সিলেবাসে ছিল, যেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। সেখানে কিন্তু এরকম ছিল 8 + 6, এইভাবে ছিল 14 লাইন। সনেট মানে 14 লাইন, এবং এই 8টা লাইনকে বলা হয় অক্টেভ, আর এই 6টা লাইনটাকে বলা হয় সেস্টেট, ঠিক আছে। সেস্টেট, অক্টেভ অ্যান্ড সেস্টেট, এটা মিলে টোটাল মিলে 14টা লাইন হচ্ছে। তো এটা কিন্তু সনেটের স্ট্রাকচার। তো আমাদের আজকের যে সনেটটা আমরা পড়বো সেটা হচ্ছে এই স্ট্রাকচারে আছে, যেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, বা যেটাকে আমরা বলছি ইংলিশ সনেট। ক্লিয়ার? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এটা মনে রাখতে হবে। শেক্সপিয়ারিয়ান সনেট যেটা, সেটাই হচ্ছে ইংলিশ সনেট। সনেটের আরও অনেকগুলো ভাগ আছে, বাট সেগুলো আমাদের এখন জানার প্রয়োজন নয়। তো এখানে যেটা স্ট্রাকচারটা আছে, যেটা আমি একটুখানি আগে বলেই দিলাম, যে ভাগটা, এখানে 14টা লাইন আছে, 3 কোয়াট্রেন্টস, মানে 4টে লাইনের একটা একটা করে স্ট্যান্ডে, যেমনটা আমি এখানে বললাম। নেক্সট হচ্ছে একটা কনক্লুডিং কাপলেট আছে। কাপলেট হচ্ছে 2 লাইনের হয়ে থাকে, যেটাকে আমরা কাপলেট বলে থাকি। আর এখানে প্যাটার্ন বলতে কোয়াট্রেন 1, কোয়াট্রেন 2, কোয়াট্রেন 3-তে কী বিষয় অ্যাকচুয়ালি বলা হয়েছে সেটাই এখানে একটুখানি দেওয়া আছে। ফার্স্ট কোয়াট্রেন অর্থাৎ ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখবো সামার্স ইনপারফেকশনসের কথা বলা হয়েছে। সেখানে আমরা সামারের কিছু ইনপারফেকশন দেখতে পাবো, বা তার মধ্যে কিছু নেগেটিভ ফোর্স কাজ করছে, সেগুলো আমরা দেখতে পাবো। সেকেন্ড কোয়াট্রেনে বলা হয়েছে দ্য টেম্পোরারি নেচার অফ বিউটি। টেম্পোরারি নেচার অফ বিউটি অর্থাৎ কোনো কিছুই পার্মানেন্ট নয়, সেটা সময়ের ক্রমে বা নেচারের চেঞ্জিং কোর্সে সব কিছু পরিবর্তন হতে বাধ্য, সেটাই আমরা এখানে দেখব সেকেন্ড কোয়াট্রেনে।
থার্ড কোয়ার্ট্রেনে আমরা দেখব দ্য বিলাভডস ইটারনাল বিউটি, অর্থাৎ আমাদের যে উইলিয়াম শেক্সপিয়ার সে ইমোর্টালাইজ করতে চেয়েছেন তার বিলাভডের বিউটি থ্রু পোয়েট্রির মাধ্যমে, সেটাও আমরা দেখবো। এগুলো টেক্সট পড়তে গেলে আমরা আরও ভালোভাবে আলোচনা করবো যখন লাইন বাই লাইন অ্যানালিসিস করবো। আর নেক্সট হচ্ছে কাপলেটে বলা হয়েছে পোয়েট্রি গ্রান্টস ইমোর্টালিটি, অর্থাৎ এখানে যেটা এক্ষুনি বললাম যে উইলিয়াম শেক্সপিয়ার ইমোর্টালাইজ করতে চেয়েছেন তার ফ্রেন্ডসের বিউটিটাকে, বা যাকে আমরা পাবো এখানে WH হিসাবে। এই WH কে সেটা সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করব। একদম ফার্স্ট লাইন যখন শুরু করবো টেক্সটটা, সেখানে আমরা এটা সম্পর্কে জানবো WH অ্যাকচুয়ালি কে, বা তিনি কাকে ডেডিকেট করে এই সনেট নাম্বার 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে এটা লিখেছেন। নেক্সট হচ্ছে যদি এই সনেটের টোনের কথা বলা হয়, তো টোন এখানে অবশ্যই অ্যাডমায়ারিং টোন পাবো আমরা, অ্যাফেকশনেট পাবো অ্যান্ড সেলিব্রেটরি পাবো। ঠিক আছে, অবশ্যই অ্যাডমায়ার করছে, তার বিউটিটাকে অ্যাডমায়ার করা হচ্ছে এখানে। তো এই টোনগুলোর মধ্যে এই পয়েন্টগুলো একটুখানি মনে রাখতে হবে। দ্য পোয়েট কনফিডেন্টলি ডিক্লেয়ার্স দ্য সুপিরিয়রিটি অ্যান্ড ইমোর্টালিটি অফ দ্য বিলাভডস বিউটি। ক্লিয়ার? তো টোনটা একটুখানি মাথায় রাখতে হবে যে টোন অ্যাকচুয়ালি কী কী হতে পারে। নেক্সট যে জায়গাটা আছে, রাইম স্কিম খুব ইম্পর্টেন্ট। যে কোনো পোয়েট্রি পড়তে গেলে আমাদের রাইম স্কিমটা জানা প্রয়োজন। এখানে 14টা লাইন আছে, দেখো এই যে এই একটা কোয়াট্রেন আছে, এই একটা কোয়াট্রেন আছে, এই একটা কোয়াট্রেন, আর এটা হচ্ছে কনক্লুডিং কাপলেট। তো ফার্স্ট কোয়াট্রেনের রাইম স্কিম আছে AB AB, তারপরে CD CD, তারপরে EF EF অ্যান্ড লাস্টেরটা হচ্ছে DG। অর্থাৎ এক্সাম্পল হিসাবে এখানে দেওয়া আছে, আমরা ফার্স্ট লাইন যদি দেখি সেখানে আমরা ডে পাবো, ফার্স্ট লাইনের শেষে ডে পাবো। সেকেন্ড লাইনে ফার্স্ট কোয়ার্টারের কথা বলছি, ফার্স্ট লাইনে ডে, সেকেন্ড লাইনে টেম্পারেট, অ্যান্ড থার্ড লাইনে পাবো মে। অর্থাৎ এখানে ডে আর এখানে মে দেখো ম্যাচ করছে, সেজন্য এখানে রাইমিং স্কিমটা এইভাবেই হয়ে থাকে, সেজন্য এখানে এ হয়েছে। আর নেক্সট দেখো টেম্পারেট, বি এর সঙ্গে 4 নম্বর লাইনে ডেট, টেম্পারেট অ্যান্ড ডেট ম্যাচ করছে, এটা BB করা আছে। এইভাবে রাইম স্কিম দেখতে হয়, এটা তো সকলে জানো, আশা করছি প্রবলেম হবে না। তারপরে আমরা যদি মিটারটা দেখি, এখানে মিটারটা আছে আয়াম্বিক পেন্টামিটার, খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পোয়েট্রির কোন মিটারে লেখা সেটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। তো এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা আছে, কারণ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আয়াম্বিক পেন্টামিটার মানে যেখানে 10টা সিলেবেল থাকবে, আর আমরা জানি দুটো সিলেবেল মিলে একটা আয়াম বা একটা ফুট তৈরি হয়, যেটাকে আমরা বলি দুটো সিলেবেল মিলে একটা ফুট বা আয়াম তৈরি হয়, এবং এইভাবে 5টা যদি হয় সেটাকে আমরা বলি পেন্টামিটার। আর আয়াম্বিক, এটা আয়াম্বিক কেন হচ্ছে, কারণ দেখো প্রথমে আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, একটা লাইন দিয়েছি। আয়াম্বিক হতে গেলে প্রথমে আনস্ট্রেসড হতে হয়, তারপরে স্ট্রেসড হতে হয়। প্রথমে আছে শ্যাল আই, এখানে এটা আনস্ট্রেস, এটা স্ট্রেস। তারপরে হচ্ছে কম্পেয়ার, এটা আনস্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেস। তো এইভাবে টোটাল এখানে 5টা আয়াম আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাই এটা পেন্টামিটার। এবং যেহেতু আনস্ট্রেস স্ট্রেস হচ্ছে, তাই এটা আয়াম্বিক পেন্টামিটার। আশা করছি ক্লিয়ার করতে পারলাম। তো এখানে সেটাই বলা হচ্ছে, এই যে 5 আয়াম্বিক ফিট আছে এখানে, এই যে বলা আছে, অ্যান্ড 10 সিলেবেল আছে, 10টা সিলেবেল আছে এখানে। ঠিক আছে, এবারে আমরা যাব আমাদের মেন যে অ্যাকচুয়ালি এগুলো জানলাম যেটার উদ্দেশ্যে আমাদের টেক্সট অ্যানালিসিস, সেই টেক্সটে যাব। তার আগে, টেক্সটে যাওয়ার আগে এগুলো আমাদের জানার প্রয়োজন ছিল, এবং টেক্সটে যাওয়ার আগে আমরা থিম সম্পর্কে একটুখানি দেখে নেব, এই পোয়েট্রির থিমটা অ্যাকচুয়ালি কী আছে। তো থিমগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে আমরা থিমটা পাবো ইমোর্টালিটি থ্রু পোয়েট্রি। তো ইমোর্টালিটি থ্রু পোয়েট্রি, এই থিমটা অবশ্যই এর মধ্যে আসে, এবং এটা একটা বিরাজমান থিম আমরা বলবো, কারণ আমরা দেখব যে এই মানে সনেটটা পড়ার সময় যে তিনি কিন্তু আমাদের যে পোয়েটিক পার্সন আছে, তিনি তার ফ্রেন্ডকে ইমোর্টালাইজ করতে চেয়েছেন থ্রু পোয়েট্রি। তো সেই জন্য এখানে ইমোর্টালাইজ থ্রু পোয়েট্রি, ইমোর্টালিটি থ্রু পোয়েট্রি, এই থিমটা কিন্তু এর মধ্যে অবশ্যই আছে, ইম্পর্টেন্ট একটা থিম। নেক্সট হচ্ছে বিউটি, অবশ্যই বিউটি তিনি গ্লোরিফাই করেছেন, বিউটিটাকে, তার ফ্রেন্ডের বিউটিটাকে গ্লোরিফাই করেছেন। হ্যাঁ, তাই এর মধ্যে কিন্তু বিউটি একটা ইম্পর্টেন্ট থিম। এবং এখানে ট্রায়াম্ফ ওভার ডেথ, এখানে একটা করে দেখবে এক্সাম্পলও দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। যদিও এই লাইনগুলো আমরা টেক্সট অ্যানালিসিস এক্ষুনি শুরু করছি, এরপরেই যাব, সেখানেও আমরা আলোচনা করব। তারপরে বলছে ট্রায়াম্ফ ওভার ডেথ, অর্থাৎ মৃত্যুকে জয়। এই প্রসঙ্গটাও এখানে আছে, কারণ এখানে আমরা দেখব যে মৃত্যুর একটা, আমরা দেখেছি যে মৃত্যুর একটা অহংকার আছে, যে সে কী করে, যে সকলকে সে মানে মৃত্যু তার ছত্রছায়ায় নিয়ে আসতে পারে সকলকে, অর্থাৎ সকলকে মৃত্যুর স্বাদ পান করতে হয়, সকলকে মৃত্যু মানে বরণ করতে হয়। কিন্তু এখানে আমরা দেখব যে আমাদের কবি তিনি বলছেন যে কিন্তু তার ফ্রেন্ডের সেই বিউটি সে কিন্তু কখনোই নষ্ট হবে না, ইভেন ডেথও কিন্তু তাকে তার ছত্রছায়ায় আনতে পারবে না। তো এখানে ট্রায়াম্ফ ওভার ডেথ বিষয়টা আছে। নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড চেঞ্জ, অবশ্যই এটা এর মধ্যে আসে। টাইমের সঙ্গে সঙ্গে আমরা দেখব যে ন্যাচারাল যেসব বিউটি আছে সেগুলো চেঞ্জ হলেও
সেগুলো টাইমের সঙ্গে সঙ্গে বা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেলেও, ফেড হয়ে গেলেও, আমাদের যে পোয়েট্রিক যে পোয়েট আছে তাদের অ্যাকচুয়ালি যাকে তিনি ডেডিকেট করে লিখছেন সনেটটা, তিনি এখানে দেখাচ্ছেন যে তার বিউটি কিন্তু ফেড হচ্ছে না বা হবে না, বরং মানুষ যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে ততদিন কিন্তু তাকে চিনবে বা জানবে এবং তার বিউটিটা আরও গ্লোরিফাই করবে, ঠিক আছে। সুতরাং এখানে টাইম অ্যান্ড চেঞ্জ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এই যে লাইনটা আছে এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন্স, অর্থাৎ প্রত্যেকটা ফেয়ারফুল থিংয়ের যে ফেয়ারনেস, প্রত্যেকটা সৌন্দর্যতম জিনিসের যে সৌন্দর্য, সেগুলো টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। তো এই থিমগুলোর এর মধ্যে কিন্তু আছে অবশ্যই, আমরা এক্ষুনি এটা দেখবো, ঠিক আছে। তো এবার আমরা টেক্সট অ্যানালিসিসে যাচ্ছি, তার আগে আমি তোমাদের সঙ্গে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমাদের কিন্তু ব্যাচ অ্যাভেলেবেল, তোমরা 11-12 এবং 9-10-এর উভয় ব্যাচ আমরা অনেক দিন থেকেই করাচ্ছি। তো তোমরা যারা নিতে চাও, যাদের প্রয়োজন আছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। নতুন ব্যাচ আবার আমরা শুরু করছি, খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে। তো তোমরা যারা প্রিপারেশান নিতে চাও আমাদের সঙ্গে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে সব রকম কিছু ডাউট থাকলে, জানার থাকলে জেনে নিতে পারবে, এখানে হোয়াটসঅ্যাপ করবে। তো এখানে আমরা তোমরা একদম কি বলবো, মানে অ্যাকচুয়ালি নতুন যারা, আমি এগুলো তাদের জন্য বলছি, পুরনো যারা তারা তো জানো আমরা কবে থেকে এই ফিল্ডে আছি এবং আমাদের মেটেরিয়ালসের কোয়ালিটি কেমনভাবে সব কিছু হয়ে থাকে, অনলাইন মক টেস্ট হয়ে থাকে, আনসার কি, সেখান থেকে টেক্সট অ্যানালিসিস ভিডিও, ঠিক আছে। তারপরে কম্প্রিহেন্সিভ টপিক ওয়াইজ নোট, ডিটেলস নোট থাকে এবং সেটা বাংলা ইংলিশে থাকে, আবার সেই টপিকটা থেকে কিন্তু এমসিকিউ নোটস দেওয়া হয়। সে তো সব রকম ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। তোমরা যারা পুরনো তারা তো জানো, নতুনদের জন্য একটু বলছি। এবং এখানে আমরা লাস্ট যে এসএসসিটা হলো এবং এর আগে যে এমএসসি হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন, সেখান থেকে কিন্তু 100 জন প্লাস আমরা আমাদের ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে তারা তারা এবং সেসব কিন্তু আমি সব কিছু আমাদের টেলিগ্রামে শেয়ার করেছিলাম। তো টেলিগ্রামের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, চাইলে সেখান থেকে জয়েন করে দেখতে পারো, সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে আমাদের কিন্তু যে মানে সমস্ত রকম আপডেট কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় এবং এখানে কিন্তু আমরা কিন্তু অলরেডি এমসিকিউ প্র্যাকটিস শুরু করে দিয়েছি। টেক্সটের উপরে হোক, গ্রামারের উপরে হোক, এখানে কিন্তু অলরেডি এমসিকিউ প্র্যাকটিস আমরা শুরু করেছি। তো যারা নতুন এখনও টেলিগ্রাম জয়েন করেন, অবশ্যই জয়েন করে নাও, সেখানে সব রকম আপডেট পেয়ে যাবে। আর ব্যাচ সম্পর্কে কিছু জানতে হলে বা ব্যাচ নিতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের কিন্তু মক টেস্ট ব্যাচও খুব শিগগিরই আসছে, শুধুমাত্র মক টেস্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসবে, ঠিক আছে। তো সব রকম সুবিধা তোমরা পাবে আমাদের এখান থেকে, এক্সাম পর্যন্ত তোমাদের পাশে থাকবো এবং সেই রকম প্রিপারেশান হবে একদম, ঠিক আছে। ফুল সিলেবাস কভারেজ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি আমাদের মেন যে টপিক, সেটা হচ্ছে টেক্সট অ্যানালিসিস শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এটার এই যে 14টা লাইন আছে, এই 14টা লাইন আমরা অ্যানালিসিস করবো লাইন বাই লাইন, ওকে। দেখো, ফার্স্ট লাইন আছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। প্রথমে বলি এটা হচ্ছে সনেট নাম্বার 18, যেমনটা বললাম এটাই হচ্ছে সনেট নাম্বার 18 এবং এর যে ফার্স্ট লাইন সেটাকেই টাইটেল করে দেওয়া হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, ওকে। তো ফার্স্ট লাইন বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো একটা দিনের সঙ্গে বা সামারের একটা দিনের সঙ্গে তুলনা করতে পারি। কে কার সঙ্গে তুলনা করছে? আমরা বলতে পারি আইটা হচ্ছে আমাদের পোয়েট অ্যান্ড বলছে শ্যাল আই কম্পেয়ার দি মানে হচ্ছে ইউ, অর্থাৎ ল্যাটিন আর্কাইক ফর্ম দি, এটার মানে হচ্ছে ইউ, ঠিক আছে। এটাকে ল্যাটিন আর্কাইক ফর্ম বলা হচ্ছে দি। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সঙ্গে আমি কি তোমাকে তুলনা করতে পারবো বা পারি? দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, প্রশ্ন করছে যে আমি কি তোমাকে তুলনা করতে পারি, কিন্তু সে ডিরেক্ট বলছে না যে আমি তুলনা করব, কোশ্চেন করছে তুলনা করতে পারি। এবং ঠিক তার পরের লাইনে সে কেন তুলনা করতে চায় তার আনসারটা সে নিজেই দিচ্ছে। এখানে কোশ্চেন করছে, তারপরে তার আনসারটা সে নিজেই দিচ্ছে যে কেন সে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে চায়। বলছে দাও আর্ট, দাও আর্ট মিনস হচ্ছে ইউ আর, এটা হচ্ছে ল্যাটিন আর্কাইক ফর্ম। এই যে দাও আর্ট, এগুলো আর্কাইক ফর্মে লেখা, ওকে, মানে ইউ আর। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, বলছে তোমাকে কি তুলনা করতে পারি গ্রীষ্মের দিনের সঙ্গে, কারণ তুমি হচ্ছে মোর লাভলি, মোর বিউটিফুল, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। মোর টেম্পারেট মিনস আমরা এখানে বলতে পারি জেন্টাল, হ্যাঁ, মাইল্ড। তো তোমাকে কি আমি তুলনা করতে পারি কারণ তুমি হচ্ছে সামারের থেকে বেশি বিউটিফুল, বেশি লাভলি, মোর টেম্পারেট, মোর জেন্টাল, মোর মাইল্ড।
নেক্সট, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, আর একটা কথা বলি, এখানে সামার্স ডের কথা বলা আছে, সামার ডের সঙ্গে তুলনা করতে চাইছে। কারণ দেখো সামার মানে আমাদের এখানে একটা বিরক্তিকর একটা বিষয়, এই আমরা এখন সামার চলছে, গরম চারিদিকে। তো এখানে কিন্তু সেই সামার আমাদের সামার নয়, এই সামার হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির সামার কথা বলা হচ্ছে। শীত প্রধান দেশগুলোতে সামার সিজনটাকে একটা সিম্বল হিসেবে, মানে সামার সিজন সিম্বল অফ কিসের সিম্বল বলো তো? সামার মানে হচ্ছে পিওরিটি, সামার মানে হচ্ছে লাভ, সামার মানে হচ্ছে কমফোর্ট, সামার মানে হচ্ছে জয়, সামার মানে হচ্ছে হ্যাপিনেস। ওকে, শীত প্রধান দেশগুলোতে সামার সিজনটাকে একটা আলাদা গুরুত্ব আছে, যেটাকে সিজন অফ কমফোর্টও কিন্তু বলা হয়ে থাকে। তো এখানে সেই সামারের কথা বলা হচ্ছে, আমাদের এই যে গরম সামার তা কিন্তু নয়, ঠিক আছে। তো কি বলছে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাস, সামার মানে মে মাসের বিষয়। তো কি বলছে, রাফ উইন্ডস অর্থাৎ স্টর্মি উইন্ডস, যেটাকে আমরা বলবো স্টর্মি উইন্ডস বা ভায়োলেন্ট উইন্ডস, কী করছে, ডু শেক নাড়িয়ে দিচ্ছে বা ঝরিয়ে দিচ্ছে দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের ফুটন্ত যে মানে ফুলের কুড়িগুলো, সেই কুড়িগুলোকে ফেলে দিচ্ছে বা ঝরিয়ে দিচ্ছে কে না, রাফ উইন্ডস, কর্কশ বাতাস বা ভায়োলেন্ট উইন্ড, সেগুলো ফেলে দিচ্ছে। তো এখানে মে মাসের সেই আর্লি বার্ডসগুলোকে ফেলে দিচ্ছে কে না, মে মাসের কর্কশ হাওয়া বা রাফ উইন্ডস। তাহলে এখানে আমরা বলতে পারি, যেহেতু আমি বললাম যে সামার সিজন হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে সিম্বল অফ, যেটাকে আমরা ধরে থাকি কমফোর্ট, বাট সেই একই সঙ্গে সেই সামার সিজনের রাফ উইন্ড কিন্তু দেখো এখানে একটা নেগেটিভ কাজ করছে, একটা নেগেটিভ ফোর্স তার মধ্যে আছে। সে কি করছে, নেচার মানে সামার সিজনটাকে কমফোর্ট হিসেবে ধরা হলেও সে কিন্তু ঝরিয়ে দিচ্ছে ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের সেই কুড়িগুলোকে কিন্তু, অর্থাৎ আর্লি যে কুড়িগুলোকে, আর্লি বার্ডসগুলোকে ঝরিয়ে দিচ্ছে কে না, মে মাসের রাফ উইন্ডস, ঠিক আছে। নেক্সট হচ্ছে, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আর ডেট। সামার্স লিজ, লিজ মানে সাধারণত আমরা জানি যে কোনো কিছু একটা শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আমার নিজের কোনো জিনিসটাকে অন্যকে ধার দেওয়া, সেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি লিজ। মানে কিছুদিন পরে সেটা টাইমটা কমপ্লিট হয়ে গেলে সেটা আমার জিনিস আমি আবার ফিরে পাবো, এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি লিজ, আমরা বলে জানি। হ্যাঁ, তো এখানে সামার্স লিজ বলতে বোঝানো হচ্ছে দ্য লাস্ট পার্ট অফ সামার, অথবা যেটাকে আমরা বলতে পারি যে সামারের যে শেষ টাইমটা, সেটাকে বলা হচ্ছে, যেটা অল্প সময়ের জন্য বিরাজমান। সামার সিজনটাকে এখানে সিজন অফ কমফোর্ট হিসেবে ধরা হলেও কিন্তু সেই সামারের যে অংশটা, সামারের যে টাইম পিরিয়ডটা, সেটা একদম এই যে হ্যাথ অল টু শর্ট এ ডে, যেটা কিন্তু খুব সংক্ষিপ্ত, ক্ষণস্থায়ী। তো এখানে বলা হচ্ছে নেচার থেকে যেন সামার সামার কিছুটা লিজ নেওয়া হয়েছে, অর্থাৎ চেয়ে নেওয়া হয়েছে নেচারের থেকে, কিন্তু যেটা নেওয়া হয়েছে সেটা খুব শর্ট টাইমের জন্য, ঠিক আছে। মানে সামারের যে লাস্ট টাইমটা সেটা খুব শর্ট টাইমের জন্য। সামার্স লিজ হ্যাভ অল টু শর্ট আ ডেট, অর্থাৎ প্রকৃতির থেকে যেন একটা সামার লিজ নিয়েছে, যেটা একটা টাইম লিজ নিয়েছে, যেটা শর্ট টাইমের জন্য, শর্ট পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ট্রেন হয়ে গেল, বা ফার্স্ট স্ট্যান্জা আমরা বলতে পারি, চারটে লাইন হয়ে গেছে। নেক্সট কোয়ার্ট্রেন বা নেক্সট স্ট্যান্জা দেখো, বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন। আই অফ হেভেন, এটাতে কি রেটরিক বা ফিগার অফ স্পিচ আছে আমরা জানি, এটা পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস বা এর আরও একটা নাম আছে সার্কামলোকিউশন, সার্কামলোকিউশন, যেটাকে আমরা বলি পেরিফ্রেসিস, বা কোনো কিছুকে ঘুরিয়ে বলা, সেটাকে বলা হয় পেরিফ্রেসিস বা সার্কামলোকিউশন। তো এই যে আই অফ হেভেন, এটা অ্যাকচুয়ালি কিসের কথা বলছে, এটা সানকে বোঝাচ্ছে, সান আমরা জানি এটা সানকে বলছে। তো এখানে বলছে টু সামটাইমস টু হট, মাঝে মধ্যে খুব গরম হয়ে যায়, দ্য আই অফ হেভেন শাইনস, মানে সূর্য রশ্মি মাঝে মধ্যে খুব গরম হয়ে যায়, যেটা একটা বিরক্তিকর বিষয় হিসেবে মাঝে মধ্যে সামটাইমস কথাটা কিন্তু এই জন্য ইউজ করা হচ্ছে, যেটা একটা মাঝে মধ্যে গরম হয়ে যায় এবং মানুষের মধ্যে একটা মানে এই লাইনটার মধ্যেও দেখো, এই যে সামার সিজনের মধ্যেও সামারটাকে তুলনা করা হচ্ছে, মানে সিম্বল সামার হচ্ছে যেমনটা বললাম কমফোর্ট, সামার মানে জয়, সামার মানে হ্যাপিনেস, বাট তার মধ্যেও কিন্তু দেখো কিছু নেগেটিভ বিষয় কিন্তু আসে। তাই এখানে আমাদের সেই মানে উইলিয়াম শেক্সপিয়ারের ফ্রেন্ডের বিউটিকে তুলনা করেছে সামার সিজনের সঙ্গে, এবং আলটিমেটলি আমরা দেখব যে সামার সিজনের থেকে, কারণ সামার সিজনের মধ্যে কিছু নেগেটিভ ফোর্স আছে, কিছু নেগেটিভিটি কাজ করছে, সেই সামার সিজনের সঙ্গে তুলনা করে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু উইলিয়াম শেক্সপিয়ার, তার ফ্রেন্ডের যে বিউটি ইউথ, সেটা সামারের থেকে এগিয়ে থাকবে বা এগিয়ে
আছে, ঠিক আছে, সেটা আমরা শেষের দিকে দেখব। তাই এখানে বলছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, মাঝে মধ্যে সেই সূর্যের রশ্মি, গরম একটা রশ্মি তৈরি হয় বা মাঝে মধ্যে সূর্য রশ্মিটা গরম হয়ে যায়। নেক্সট বলছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, হিজ মানে এখানে সেই সান, মাঝে মধ্যে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, গোল্ড কমপ্লেকশন মানে কি বলছে এখানে, গোল্ড কমপ্লেকশন মানে আমরা বলতে পারি কালার, বা গোল্ড কমপ্লেকশন মানে আমরা বলতে পারি গোল্ডেন লাইট অফ দ্য সান, ওকে। অ্যান্ড হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, এবং মাঝে মধ্যে তার সেই গোল্ড কমপ্লেকশন অর্থাৎ গোল্ডেন লাইটটা মাঝে মধ্যে ডিম হয়ে যায়, অর্থাৎ পেল হয়ে যায়, মানে বিবর্ণ হয়ে যায়। কেন? বিকজ অফ দ্য ক্লাউড, সূর্য, সূর্যের সামনে মাঝে মধ্যে সেই ক্লাউড চলে আসার ফলে তার সেই মানে কিরণ, তীক্ষ্ণ কিরণও কিন্তু মাঝে মধ্যে ডিম হয়ে যায়, ঠিক আছে। নেক্সট বলছে অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন্স, এখানে দেখো দুটো ফিয়ার আছে, একটা দুটো, ঠিক আছে, দুটো ফিয়ার আছে এখানে। একটা ফিয়ার মানে হচ্ছে ফিয়ারফুল থিংস, অর্থাৎ আমাদের পার্থিব বা আর্থলি যেসব বিউটিফুল বা ফিয়ারফুল জিনিসগুলো আছে সেগুলোর কথা বলা হচ্ছে ফিয়ারফুল, হ্যাঁ, ফিয়ারফুল থিংস আমরা বলতে পারি। আর একটা ফিয়ারের মানে হচ্ছে ফিয়ারনেস, অর্থাৎ সেই ফিয়ারফুল থিংসগুলোর ফিয়ারনেসের কথা বলা হচ্ছে। তো এখানে কি বলছে অ্যান্ড এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইমস ডিক্লাইন, প্রত্যেকটা সেই ফিয়ারফুল থিংসের ফিয়ারনেসটা কিন্তু একটা টাইমে গিয়ে সেটা ডিক্লাইন হয়ে যায়, অর্থাৎ ডিকে হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়। মানে আমাদের বলতে চাইছে যে প্রত্যেকটা সৌন্দর্য জিনিসের যে সৌন্দর্য আসে সেটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা একটা টাইমে গিয়ে ডিক্লাইন করে, পতন ঘটে তার, ঠিক আছে, ক্ষীণ হয়ে যায়, সেটাই বলছে। নেক্সট হচ্ছে বাই চান্স অন নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, এবং এই যে প্রত্যেকটা আমি বললাম প্রত্যেকটা ফেয়ারনেস বা প্রত্যেকটা ফেয়ারফুল জিনিসের যে ফেয়ারনেস, সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেটা কিভাবে নষ্ট হয়? কখনো বাই চান্স নষ্ট হয়ে যায়, অথবা কখনো নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা কখনো নেচারের চেঞ্জিং কোর্সে সেটা নষ্ট হয়ে যায়। তুমি এখানে একটা সিম্পল একটা রোজের কথা বলে আমি যদি এক্সাম্পল দিই, রোজ, রোজ, রোজ মানে একটা বিউটিফুল একটা ব্যাপার, তাই তো আমরা জানি। তো এই রোজটা কি সারা জীবন একই রকম বিউটি থাকে এর মধ্যে? এটা তো একটা টাইমের পরে গিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক আছে। মানে এর যে ফিয়ারনেসটা, রোজ হচ্ছে ফিয়ারফুল থিং, এর যে ফিয়ারনেসটা সেটা কিন্তু পার্মানেন্ট নয়, সেটা নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে যায়, এই নষ্ট হয়ে যায় কিভাবে? অনেক সময় বাই চান্স হয়ে যায়। বাই চান্স বলতে মনে করে একটা গাছে একটা রোজ, একটা ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছে, সেখানে দেখা যাচ্ছে পোকামাকড় বসে বা সেটাকে নষ্ট করে দিয়েছে, বা আমরা বলতে পারি যে একটা বাচ্চা এসে সেটা ছিঁড়ে দিয়েছে। তো এটা হচ্ছে বাই চান্স, তার যে ফেয়ারফুল থিংসের ফেয়ারনেসটা নষ্ট হচ্ছে, এটা বাই চান্স। আর একটা কীভাবে নষ্ট হতে পারে? নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ এই রোজটাই দেখবে এই কেউ কিছু মানে নষ্ট না করে দিলেও এ কিছুদিন পরে আপনা আপনি থেকেই নেচারের মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী সে তার সৌন্দর্য হারাবে বা নষ্ট হয়ে যাবে, সেটা এখানে বলছে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট লাইন দেখো, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, এবার দেখো এবার একটা প্রসঙ্গ আছে বাট। তো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ার্ট্রেন আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ দুটো স্ট্যান্ডা হয়ে গেছে। এবার দেখো প্রসঙ্গ আসছে বাট। বাট বাট মানে হচ্ছে আমরা সাধারণত যেখানে কন্ট্রাডিকশন, বাটের সাহায্যে আমরা যেখানে কন্ট্রাডিক্ট বা বিরোধী মতভাব প্রকাশ করি, বাট কন্ট্রাডিকশন বোঝায়। যেমন আমি বললাম সে হচ্ছে ভালো, কিন্তু এই যে কিন্তু বললাম, এই ভালো কিন্তু বলার পরেই ভালো ঠিক একটা উল্টো অপোজিট একটা ওয়ার্ড আসবে। আমি বললাম সে ভালো কিন্তু একটু খিটখিটে স্বভাবের, এই যে একটা ঠিক উল্টো ওয়ার্ড ইউজ করলাম। তো বাট সাধারণত আমরা কন্ট্রাডিকশন বোঝাতে ইউজ করি। তো এখানেও দেখো এইবার আসছে বাট, এতক্ষণ নেচারের সম্পর্কে বললো, নেচার এই ব্যাপার, এবার বলছে বাট দাই এটার্নাল সামার, দাই মিনস ইয়োর, দাই মিনস ইয়োর এটার্নাল সামার, এবং এখানে এটার্নাল সামার মানে এটার্নাল বিউটি, এটার্নাল ইউথের কথা বলা হচ্ছে। আচ্ছা, যেটা আমি বলতে এতক্ষণ ভুলে গেলাম, এই দি অ্যাকচুয়ালি কে, সেটাই তো বলতে আমি ভুলে গেছি। আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি WH কথা, তো এই WH, এই দিটা হচ্ছে WH মানে বিভিন্ন ক্রিটিকদের মতে এটাকে ধরে নেওয়া হয় উইলিয়াম হারবার্টে, কিন্তু আমাদের WH হিসাবেই কিন্তু সব জায়গাতে বলা আছে, কিন্তু ক্রিটিকদের মতে এটা হচ্ছে উইলিয়াম হারবার্টকেই তিনি ডেডিকেট করে লিখেছেন এই সনেটটা। এবং এই উইলিয়াম হারবার্ট কে ছিলেন? উইলিয়াম হারবার্ট ছিলেন থার্ড আর্ল অফ পেমব্রোক, ঠিক আছে,
থার্ড আর্ল অফ পেমব্রোক। এই উইলিয়াম হার্পারকে কিন্তু ডেডিকেট করে এই কবিতা বা এই সনেটগুলো লেখা, এবং এটাকে ডব্লিউএস হিসেবেই ধরা হয়েছে, যার ফুল ফর্ম আমরা ধরে নেব উইলিয়াম হার্বার্ট। আমরা এখানে এটাকে উইলিয়াম হার্বার্ট হিসাবেই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আমার অ্যাকচুয়ালি এই ফার্স্ট লাইন পড়ানোর সময় বলা উচিত ছিল, আমি জাস্ট একটুখানি স্কিপ করে গেছি, মনে ছিল না। তো এখানেই কিন্তু বলে দিলাম, একটু মাথায় রেখে রেখে দিও। তো এখানে এই যে দাই মিনস হচ্ছে ইয়োর এটার্নাল সামার, অর্থাৎ ইয়োর এটার্নাল সামার, অর্থাৎ ইয়োর এটার্নাল বিউটি, মানে কার এটার্নাল বিউটি? এই ডাব্লিউএইচ এর এটার্নাল বিউটির কথা বলছে, বা উইলিয়াম হার্বার্টের এটার্নাল বিউটির কথা বলছে। এবং এখান থেকে কিন্তু আরও একটা প্রশ্ন উঠে যায় উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে, যে তিনি যেহেতু একটা ছেলেকে নিয়ে কবিতা লিখছেন, একটা ছেলেকে প্রশংসা করছেন তার সনেটের মাধ্যমে, তাই তাকে কিন্তু কিছু কিছু ক্রিটিক বলে থাকেন মানে হোমোসেক্সুয়াল, ঠিক আছে, হোমোসেক্সুয়ালও বলা হয়ে থাকে উইলিয়াম শেক্সপিয়ারকে। এজন্য ক্লিয়ার, এগুলো একটুখানি এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখতে হবে। তো এটা আমার অ্যাকচুয়ালি এই যে ডব্লিউএইচ সম্পর্কে এখানেই বলে দেওয়া উচিত ছিল, আমি যেমনটা বললাম একটু স্কিপ করে গেছি, এখন বলে দিলাম, আশা করছি বুঝতে পারছো, অসুবিধা হবে না। তো এখানে বলছে বাট দাই ইউ ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার যে এটার্নাল সামার অর্থাৎ এটার্নাল বিউটি, এটার্নাল ইউথ শ্যাল নট ফেড, এটা কখনো ফেড হবে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রকৃতির মধ্যে যত বিউটিফুল যেসব জিনিসপত্র আছে তাদের ফেয়ারনেস ফেড হবে, বাট ইয়োর এটার্নাল সামার উইল নট শ্যাল নট ফেড, কিন্তু তোমার এই যে সৌন্দর্য এটা কখনো ফেড হবে না, এটা কোনো পেল হবে না, বিবর্ণ হবে না, ঠিক আছে, এটা যেমন আছে তেমনই থেকে যাবে। ওকে, কেন এটা যেমন আছে তেমন থেকে যাবে সেটা আমরা লাস্টের দিকে গেলে আরও বুঝতে পারবো। তারপরে বলছে নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দাও গ্রোয়েস্ট, নট লস দ্যাট পজেশন মিনস হচ্ছে মানে মালিকানা বা অধিকার আমরা বোঝাই। তো বলছে নর লস দ্যাট পজেশন অফ দ্যাট ফেয়ার, তুমি এই যে ফেয়ারনেস, এই যে তুমি এই যে সুন্দরতম একটা জিনিসের মালিক, অর্থাৎ বলতে চাইছে এই যে সৌন্দর্যের মালিককে তুমি, হ্যাঁ, তো এই যে মালিকানাও কিন্তু তুমি কখনো হারাবে না, ঠিক আছে। নর লুজ, আচ্ছা এটা লুজ আছে, হ্যাঁ, নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও গ্রোয়েস্ট, অর্থাৎ তুমি এই যে সৌন্দর্যের যে মালিক এই এই অধিকারটাও তুমি হারাবে না, বরং এটা কি করবে, এটা গ্রো, এটা হচ্ছে অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, আচ্ছা ওয়েস্ট মিনস হচ্ছে ওন, ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দেবে, এই ওয়েস্ট মিনস হচ্ছে ওন। তো তোমার এই যে নিজের সৌন্দর্যের যে মালিক তুমি, এটা কিন্তু তুমি হারাবে না, এটা থেকে যাবে, ঠিক আছে। তারপরে বলছে নর শ্যাল ডেথ ব্রাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, নর শ্যাল ডেথ ব্রাগ মিনস হচ্ছে আমরা যেটাকে বলি বোস্ট বা যেটাকে আমরা বলি বড়াই করা, বড়াই মানে অতিরঞ্জিত করে বলা। তো মৃত্যু, অর্থাৎ মৃত্যু এর একটা অহংকার আছে, একটা ঘামান্ড আছে, যে কি সে সকলকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে, অর্থাৎ সকলকে সে মৃত্যু স্বাদ পান করাতে পারে, সকলকে আমরা বেঁচে আছি একদিন আমাদেরও মৃত্যু স্বাদ পান করতে হবে। তো এটাই হচ্ছে ডেথের একটা কি বড়াই বা যেটাকে আমরা বলি অহংকার। কিন্তু এখানে বলছে নর শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডারস ইন হিজ শেড, অর্থাৎ ইন হিজ শেড মিনস হচ্ছে তার সেই ছত্রছায়া, অর্থাৎ এখানে মৃত্যুও কিন্তু মানে একে তার ছত্রছায়ায় নিয়ে আসতে পারবে না। মৃত্যুর একটা অহংকার আছে, সে সকলকে তার ছত্রছায়ায় নিয়ে আসতে পারে, মৃত্যুর স্বাদ সবাইকে পান করায়, কিন্তু মৃত্যু এখানে কিন্তু তার সেই ফ্রেন্ডের বিউটি বা তার ফ্রেন্ডকে কিন্তু সেই মৃত্যু কখনো দখল করতে পারবে না, তার ছত্রছায়ায় নিয়ে আসতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই কবিতার মাধ্যমে, সেটা লাইনে আসে আমরা পড়বো, এই কবিতার মাধ্যমে তার সেই বন্ধুর সৌন্দর্য, বিউটি, ফেয়ারনেস এটা অমরত্ব লাভ করবে, তাই মৃত্যু কিন্তু তাকে তার ছত্রছায়ায় নিয়ে আসতে পারবে না, এবং যেহেতু নিয়ে আসতে পারবে না তাই মৃত্যু কিন্তু এখানে সেই অহংকার বা বড়াইটা কিন্তু করতে পারবে না এর সামনে, ঠিক আছে, মৃত্যুও ফিকে পড়ে যাবে তার ফ্রেন্ডের বিউটির কাছে। সেটা এখানে বলছে নর ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, মৃত্যুও কিন্তু তাকে বড়াই করতে পারবে না, তাকে তার আন্ডারে নিয়ে এসে, তার ছত্রছায়ায় নিয়ে এসে, ঠিক আছে। কেন? হোয়েন ইন এটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রেস্ট, বলছে হোয়েন ইন এটার্নাল লাইন্স মিনস হচ্ছে এই যে ভার্স, এই যে কবিতা, এই যে সনেট এর কথাই বলা হচ্ছে। হোয়েন ইন এটার্নাল লাইন্স ইট টাইম দাও গ্রোয়েস্ট, বরং এই কবিতার মাধ্যমে তার সেই ফ্রেন্ডের কথা, তার সেই ফ্রেন্ডের বিউটি সম্পর্কে মানুষ আরও জানবে, যত কবিতা পড়বে তত বেশি জানবে এবং সেটা গ্রো করবে, ঠিক আছে, এই কবিতার মাধ্যমে গ্রো করবে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে আমাদের হয়ে গেল তিনটে স্ট্যান্ডা। নেক্সট হচ্ছে কনক্লুডিং কাপলেট, দু লাইনের। এটা কি বলছে?
বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ আর আইস ক্যান সি, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ থাকবে এবং তারা শ্বাস নেবে, নিঃশ্বাস প্রশ্বাস নেবে, যতদিন পর্যন্ত আর আইস ক্যান সি, আর চোখ যতদিন পর্যন্ত দেখতে সক্ষম হবে, দেখতে পাবে, অর্থাৎ মানুষ যতদিন এই পৃথিবীতে শ্বাস প্রশ্বাস নেবে, দেখবে, অর্থাৎ মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কি হবে, সো লং লিভস দিস, তত এই দিস মিনস হচ্ছে এই কবিতার কথা বলা হচ্ছে, সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এই কবিতা বেঁচে থাকবে, এই কবিতা মানুষ পড়বে, আর এই কবিতা বেঁচে থাকবে, এই কবিতা মানুষ পড়বে মানে কি হবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, অ্যান্ড দিস মানে এই কবিতারই কথা বলা হচ্ছে, দিস গিভস লাইফ টু দি, এবং এটা তোমাকে অমরত্ব প্রদান করবে, অমরত্ব দান করবে, কারণ এই কবিতাতে তোমার সম্পর্কে বলা হয়েছে, তাই মানুষ পৃথিবীতে যতদিন বাঁচবে, যতদিন দেখবে, তারা এই কবিতা পড়বে, আর এই কবিতা পড়া মানে তারা তোমার সম্পর্কে জানবে, তোমার ফেয়ারনেস সম্পর্কে জানবে, তোমার ইউথ সম্পর্কে জানবে, তোমার বিউটি সম্পর্কে জানবে, সুতরাং দিস গিভস লাইফ টু দি, এটা তোমাকে জীবন দান করবে বা অমরত্ব তোমাকে প্রদান করবে। ঠিক আছে, এই ছিল মোটামুটি 14টা লাইন আমাদের সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, একটা সহজই কবিতা আমি বলবো বা সনেট আমি বলবো, আশা করছি সকলে পড়েছে এর আগে, বাট আমি আর একটু আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম। এগুলো কি বলো তো আরও ভালোভাবে করা যেত অফলাইন ব্যাচ হলে, বাট আমাদের টাইমটাকেও একটু দেখতে হয়, টাইমটাকেও ম্যানেজ করতে হয়, তো আশা করছি বোঝাতে পেরেছি। এরপরেও তোমাদেরকে বলবো কারোর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশানে পেয়ে যাবে, ঠিক আছে, টেলিগ্রামে জয়েন করতে পারো, এবং কোনো রকম প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, বা এখানে কমেন্ট তোমরা করতে পারো যে এটা বুঝতে পারলাম না, এটা কী হবে, এই হবে, ঠিক আছে, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পারবে। এবার হচ্ছে আমরা এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ফিগার অফ স্পিচ দেখে নেব, এখানে খুঁজলে আমরা অনেকটাই পাবো, বাট যেগুলো প্রমিনেন্ট আমাদের একদম চোখের সামনে ভাসছে দেখতে হবে, সেগুলো হচ্ছে আই অফ হেভেন, যেমনটা আমি বললাম ভেরি প্রেসিস, ডেথ ব্রাগ পার্সোনিফিকেশন, অর্থাৎ ডেথ ব্রাগ, ডেথ বড়াই করতে পারবে না এমন একটা বলা হয়েছে, অর্থাৎ মৃত্যু বা ডেথকে পার্সোনিফাই করা হচ্ছে, তার উপর ব্যক্তিত্ব আরোপ করা হচ্ছে, তাই এটাকে আমরা বলবো পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশনই মানে তাই কোনো নির্জীব বস্তুর উপর যখন সজীব বস্তুর গুণ প্রদান করা হয় সেটাকে আমরা বলি পার্সোনিফিকেশন। হ্যাঁ, তারপরে বলছে শ্যাল আই কম্পেয়ার দি, এখানে দি মানে করছে, সম্বোধন করছে, তাই এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি মানে আমরা সম্বোধন বোঝাই। তারপরে বলছে সো লং লিভস দিস, অর্থাৎ এই কবিতার কথা বলছে বেঁচে থাকবে অনেক দিন ধরে পৃথিবীতে, মানুষ যতদিন বেঁচে থাকবে, তো এটা একটু বাড়িয়েই বলছে বা হাইপারবোলিক ওয়েতে বলছে, বা যেটাকে এক্সাজারেট করছে এটাকে আমরা বলি হাইপারবোল। নেক্সট হচ্ছে সামার্স ডে ডার্লিং বার্ডস অফ মে, আই অফ হেভেন, গোল্ড কমপ্লেকশন, এগুলো সবই এক একটা ইমাজারি, আমরা ইমাজারি পাবো এদের মধ্যে, অ্যান্ড হচ্ছে সামার ডে, ইটারনাল লাইন্স, এগুলোর মধ্যে এগুলো সব একটা সিম্বলিজম। ঠিক আছে, আমরা এটা দেখতে পাবো, যেমন সামারের যেমন বললাম যে সামার হচ্ছে সিম্বল অফ কমফোর্ট, হ্যাপিনেস, জয়, এরকম। হ্যাঁ, ইটারনাল লাইন্স বলতে আমরা বললাম এই পোয়েট্রির কথা বলা হচ্ছে, এরকম অনেকগুলো আছে। তো আশা করছি বুঝতে পেরেছো সকলে, আমি আমার মতো করে বোঝালাম তোমাদের। অবশ্যই তোমাদেরকে বলবো যারা ভিডিওটি দেখেছো একটা করে লাইক করে দিও, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাও অবশ্যই, এর উপরে কোন টপিকের উপর ভিডিও করলে সুবিধা হয় সেটাও মতামত জানালে আমার সুবিধা হবে, চেষ্টা করবো সেই অনুযায়ী নিয়ে আসার জন্য। এবং এখান থেকে তোমরা এমসিকিউ প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আমাকে বলবে, এমসিকিউর উপরে ভিডিও করবো আগে যেমনটা আমরা করেছি। ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই টেলিগ্রাম জয়েন করো। ব্যাচ সম্পর্কে কিছু জানতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান আছে, বা যেটা দেখালাম সেখানেও আছে, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নতুন ব্যাচ নেওয়ার জন্য, আমাদের কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে। ওকে, তো এখানে শেষ করছে আমরা আমাদের আজকের সেশন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে প্রিপারেশন চালিয়ে যাও, আর পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এখানেই শেষ করলাম আজকের ভিডিও।